আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 588তম ক্লাস। এই 588তম ক্লাসে নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ এর তৃতীয় ক্লাস। নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ এর তৃতীয় ক্লাস। সম্মানিত উপস্থিতি, আমরা গত দুইটি ক্লাসে, প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম রোগীলিপির 10টি ধাপ। দ্বিতীয় ক্লাসে রোগীর পরিচিতির যে কয়টি ধাপ রয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিতীয় ক্লাসে রোগীলিপির যে রোগী পরিচিতির যে ধাপগুলি সেই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে রোগী পরিচিতির আরেকটি অংশ, রোগীর উচ্চতা। রোগীর উচ্চতার আমরা কি জানবো এবং এগুলি রেপার্টরিতে কোথায় পাবো সেই বিষয়ে আলোচনা শুরু হবে আজকে থেকে। নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ তৃতীয় ক্লাসের আজকে প্রথম শুরু হবে রোগীর উচ্চতা। সম্মানিত উপস্থিতি, আমরা রোগীদের এই যে উচ্চতা সম্পর্কে আমার একটি লেখা রয়েছে, আমার আইডিতে একটি লেখা দেওয়া আছে উচ্চতা সম্পর্কে। আপনি কখন একটা শিশুকে কিংবা একটা যুবককে, কিশোরকে কখন আপনি লম্বা, খাটো, মিডিয়াম বলবেন, এটা একটা মাপ রয়েছে। এই উচ্চতা নিয়ে একটি লেখা রয়েছে, সেই লেখাটি যদি কেউ দেখে থাকেন তাহলে আজকে সহজ হবে আপনাদের এই উচ্চতা রোগীলিপি করতে গিয়ে উচ্চতা লিখতে আপনাদের সহজ হবে। সম্মানিত উপস্থিতি, এই উচ্চতা আপনার একই বয়সে পাশাপাশি দুটি বাচ্চা যতটুকু উচ্চতা হওয়ার কথা, পাশের বাচ্চাটি স্বাভাবিক উচ্চতায়, আপনার বাচ্চাটি তার তুলনায় অনেক ছোট কিংবা বড়। একটা ধরন, একই সাথে দুইটি বাচ্চা, যে বাচ্চাটা স্বাভাবিকভাবে বাড়ছে, তার উচ্চতা বয়স অনুপাতে স্বাভাবিক, আপনার বাচ্চাটা কিংবা আরেকটি বাচ্চা তার তুলনায় অনেক ছোট কিংবা বড়, এটা একটা দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে বাচ্চাটা বাড়ছে 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 8, 9, 10 বছর পর্যন্ত বাড়তে যে 10 বছরে হঠাৎ করে আর বাড়ছে না, অন্য বাচ্চাগুলা বাড়ছে, এই বাচ্চাটা বাড়ছে না, এটা একটা দিক। আপনাকে জানতে হবে যে এই 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর এই বয়সগুলাতে কার উচ্চতা কতটুকু হওয়া দরকার, কতটুকু হতে হবে, এই যে স্বাভাবিক উচ্চতা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি অস্বাভাবিক অবস্থাটা বুঝতে পারবেন না। রোগীলিপিতে আপনি লিখবেন বাচ্চাটার উচ্চতা কত, বয়স অনুপাতে আপনি লম্বা কিংবা খাটো আপনি লিখবেন। লিখার আগে আপনাকে জানতে হবে কোন বয়সে একটা বাচ্চা কতটুকু উচ্চতা হতে পারে। এটা যদি আপনার হিসাব না থাকে, জানা না থাকে, বাচ্চার ওজন কত হতে পারে, উচ্চতা কত হতে পারে, তার মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে, কি কি পরিবর্তন দেখা দিতে পারে, এই দিকগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কি করে লিখবেন যে বাচ্চাটা চালাক কম, কথা কম বলে কিংবা তার বুদ্ধি কম। এই বুদ্ধির মাপকাঠি আপনি কখন দিতে পারবেন? যদি আপনি এই বাচ্চার বয়সের সাথে সাথে তার কি কি পরিবর্তন হবে
যদি এগুলি আপনার জানা থাকে তাহলে আপনি লিখতে পারবেন যে তার বয়সের তুলনায় বুদ্ধি কম কিংবা বেশি, বয়সের তুলনায় উচ্চতা কম কিংবা বেশি, বয়সের তুলনায় তার ওজন বেশি কিংবা কম। এটি আপনাকে বোঝার জন্য, এগুলো আপনার জানার জন্য আগে আপনার এগুলি জানতে হবে। লেখার জন্য আগে জানতে হবে যে তার কতটুকু থাকা দরকার ছিল, এখন কতটুকু আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার হয়ে যাক উচ্চতা। খাটো কিংবা লম্বা আপনাকে জেনে নিতে হবে। নবজাতকদের খর্বকায়, শিশুদিগের খর্বকায়, এভাবে আপনার রুব্রিক পাবেন, লম্বা কিংবা খাটো। রেপার্টরিতে আচ্ছা লম্বাটা যদি হয়, লম্বাটা আপনি খুঁজে না পেলেও অত সমস্যা নেই, কিন্তু লম্বা সবাই পছন্দ করে, লম্বা হওয়া দরকার। কিন্তু খাটো যদি হয় সেই ক্ষেত্রে আমরা রুব্রিকটি কোথায় পাবো? রেপার্টরিতে। কেন রেপার্টরিতে? পৃষ্ঠা নাম্বারটা কত একটু বের করে দেন। খাটো, রুগীটি খাটো, পৃষ্ঠা নাম্বারটা কত? রুগী খাটো, পৃষ্ঠা নাম্বারটা কত বের করে দেন। রুগী খাটো, পৃষ্ঠা নাম্বার কত? রুগী খাটো, পৃষ্ঠা নাম্বার কত? রুগী খাটো, পৃষ্ঠা নাম্বার কত? দেখি কে আগে বের করতে পারেন। কোনটা? রুগী খাটো, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। রোগী খাটো, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? রোগী খাটো, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? রোগী খাটো শুনলে যারাই শুধু ব্যাটাকার ব্যবহার করেন তাদেরকে বলছি একবার ঘুরে আসুন, রেপার্টরিতে একবার ঘুরে আসুন, দেখেন ওখানে কয়টি ওষুধ রয়েছে। রোগী খাটো, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। রোগী খাটো, পৃষ্ঠা নাম্বার কত? লাভবাহিক, এত দেরিতে কেন? আমারও লেট, আমার মিজান সাহেবেরও লেট। 1357 আসমা আক্তার, ধন্যবাদ। 1357 বাম কলামের উপরে ফার্স্ট গ্রেডে ওষুধ আছে 3টি। ওষুধ 3টির নাম লিখে দেন সবাই। ডোয়ার বিজনেস ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি একটু লিখে দেন, তাড়াতাড়ি লিখে দেন। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ওষুধ 3টি, নাম লিখে দেন। ফার্স্ট গ্রেডে ওষুধ 3টি, নাম লিখে দেন। ফার্স্ট গ্রেডে 3টি ওষুধ, নাম লিখে দেন। ব্রাইটাকার, ক্যালকেরিয়া ফস সালফার। ডাক্তার আকবর আলী, মীরা আলম, ব্রাইটাকার, ক্যালকেরিয়া ফস সালফার। ফার্স্ট গ্রেডে 3টি, ফার্স্ট গ্রেডে 3টি, সেকেন্ড থার্ড বাদেই দিলাম। ফার্স্ট গ্রেডে 3টি, আলহামদুলিল্লাহ। ফার্স্ট গ্রেডে 3টি। এবার আসি রংটা দেখে নিতে পারেন।
রংটা দেখে নেবেন, ফর্সা কিংবা কালো দেখে নেবেন। এবার রক্তের চাপ, প্রেসারটা মেপে নেবেন, রক্তের চাপ। ব্লাড প্রেসারটা দেখে নেবেন, ব্লাড প্রেসার। অর্গাজম কেন রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বারটি কত? ব্লাড প্রেসার একটু বের করে দেন, ব্লাড প্রেসার। রক্তের উচ্ছ্বাস পৃষ্ঠা নাম্বার কত? রক্তের উচ্ছ্বাস। রোগীলিপি করার পূর্বে রোগীর প্রেসারটা দেখে নিতে হবে, রোগীর ব্লাড প্রেসার দেখে নিতে হবে। যদি ব্লাড প্রেসারের মধ্যে এলোমেলো হয় তাহলে আপনাকে কেন রেপার্টরিতে যেতে হবে। অর্গাজম ব্লাড, অর্গাজম অফ ব্লাড। পৃষ্ঠা নাম্বার কত? 1376। ধন্যবাদ। উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ এই ব্যাপারে ভালোভাবে জেনে রাখতে হবে রোগী দেখার পূর্বে। অন্য একদিন রক্তচাপ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে, আজ নয়, অন্য দিন। এবার আপনার জানতে হবে রোগীর পালস, একটু পালসটা দেখা দরকার। কেন রেপার্টরিতে পালসের পৃষ্ঠা নাম্বার কত? কেন রেপার্টরিতে পালসের পৃষ্ঠা নাম্বার কত? পালস একটু বের করে দেন, পালস। পালসের পৃষ্ঠা নাম্বার কত? কেন রেপার্টরিতে পালসের পৃষ্ঠা নাম্বার কত? (1393) অস্বাভাবিক পালস যদি হয় পৃষ্ঠা নাম্বারটি কত? অস্বাভাবিক, অ্যাবনরমাল। অ্যাবনরমাল পালস হলে পৃষ্ঠা নাম্বার কত? অ্যাবনরমাল পালস। অ্যাবনরমাল পালস পাওয়া গেছে। পালস অ্যাবনরমালে ওষুধ ফার্স্ট গ্রেডে কয়টি? অ্যাবনরমাল পালসে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? গণিত তো কয়টা? অ্যাবনরমাল পালস ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অ্যাবনরমাল পালসে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 17টি। আবার কোন দাও? আপনাকে জানতে হবে রোগীর পালস অস্বাভাবিক কিনা, দ্রুত কিনা, দ্রুত এবং থেমে থেমে কিনা। দ্রুত এবং থেমে থেমে কিনা, দ্রুত, দ্রুত এবং থেমে থেমে। দ্রুত এবং থেমে থেমে কই? দ্রুত এবং থেমে থেমে পৃষ্ঠা নাম্বারটা কত একটু দেখেন তো।
দ্রুত এবং থেমে থেমে, ফ্রিকোয়েন্ট অ্যান্ড ইন্টারমিটেন্ট, এখানেই পাওয়া যাবে। দ্রুত এবং থেমে থেমে, দ্রুত এবং থেমে থেমে, পৃষ্ঠা নাম্বারটি কত? 94। তাহলে পালসে জানতে হবে পালস অস্বাভাবিক কিনা, দ্রুত কিনা, দ্রুত এবং থেমে থেমে কিনা, দ্রুত এবং ক্ষুদ্র কিনা। দ্রুতের মধ্যে থেমে থেমে, দ্রুতের মধ্যে ক্ষুদ্র, দ্রুত শক্তিশালী এবং ক্ষুদ্র, দ্রুত শক্তিশালী এবং ক্ষুদ্র, অল্প সময়ের মধ্যে শক্তিশালী এবং দ্রুত। ধন্যবাদ। অনিয়মিত, অনিয়মিত পালস, পৃষ্ঠা নাম্বার কত? অনিয়মিত পালস, পৃষ্ঠা নাম্বার কত? অনিয়মিত পালস, অনিয়মিত পালসের মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টি? অনিয়মিত। ইরেগুলার মধ্যে অনিয়মিত, অনিয়মিত, অনিয়মিতর মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? অনিয়মিত ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ এবং পৃষ্ঠা নাম্বার কত? অনিয়মিত ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ এবং পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে 6টি লিখছে। বারোটি। অনিয়মিত, ইরেগুলার। ধন্যবাদ। সামান্য পরিশ্রমেই যাদের পালস বেড়ে যায়, ধীর, ক্ষুদ্র, কোমল, কম্পমান, দুর্বল তারের মতো, এই প্রত্যেকটা আপনাকে জেনে রাখতে হবে, রোগীকে যেন প্রশ্ন করা যায়। রোগীর পালসে অনিয়ম হলে আপনি জেনে নেবেন, ওকে আপনার বইতে আছে, আপনি জেনে নেবেন। কিন্তু রোগীর যখন আপনি পালস দেখবেন, তখন আপনার মাথায় থাকতে হবে এই পালস অস্বাভাবিক কি দেখতে পাচ্ছেন? দ্রুত, দ্রুত, থেমে থেমে, দ্রুত, ক্ষুদ্র, দ্রুত, শক্তিশালী এবং ক্ষুদ্র। মাঝে মাঝে অনুভূত হয়, মাঝে মাঝে অনুভূত হয় না। অনিয়মিত, সামান্য পরিশ্রমে দ্রুত, ধীর, ক্ষুদ্র, কোমল, কম্পমান, দুর্বল তারের মতো, এই প্রত্যেকটি যদি আপনার জানা থাকে, তাহলে আপনি রোগীর কাছ থেকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন, রোগীর পালস দেখে আপনি অনুমান করতে পারবেন। কিন্তু যদি এই পয়েন্টগুলি আপনার জানা না থাকে, তাহলে আপনি সেখান থেকে পালস খুঁজে পাবেন না। যদি এই পয়েন্টগুলি মাথায় রেখে আপনি পালস দেখতে থাকেন, সম্মানিত উপস্থিতি, এবার আপনারা বলুন, এই যে কয়টা পয়েন্ট আমি বললাম, পালস অস্বাভাবিক, দ্রুত, দ্রুত এবং থেমে থেমে, দ্রুত, ক্ষুদ্র, দ্রুত, শক্তিশালী এবং ক্ষুদ্র, মাঝে মাঝে অনুভূত হয়, আবার মাঝে মাঝে অনুভূত হয় না, অনিয়মিত, সামান্য পরিশ্রমে বেড়ে যায়, ধীর, ক্ষুদ্র, কোমল, কম্পমান, দুর্বল তারের মতো, এই প্রত্যেকটি পয়েন্ট যদি আপনাদের জানা না থাকে, তাহলে রোগীর পালস দেখে আপনি সঠিক পালস লিখতে পারবেন কি? একটু জবাব দেন তো দেখি, জবাব দেন, সবাই জবাব লিখুন। যদি আপনার যদি এই পয়েন্টগুলি জানা না থাকে, যদি এই পয়েন্টগুলি আপনার জানা না থাকে, তাহলে আপনি রোগীর সঠিক পালস লিখতে পারবেন কিনা লিখুন।
সম্মানিত উপস্থিতি, যদি আপনার এই পয়েন্টগুলি জানা না থাকে তাহলে আপনি পালস লিখতে পারবেন কিনা লিখুন। নারী, অস্বাভাবিক নারী, দ্রুত দ্রুত এবং থেমে থেমে, দ্রুত এবং ক্ষুদ্র, দুর্বল শক্তিশালী এবং ক্ষুদ্র, মাঝে মাঝে অনুভূত হয়, অনিয়মিত সামান্য পরিশ্রমে, ধীর ক্ষুদ্র, কোমল কম্পমান, দুর্বল তারের মতো। এই পয়েন্টগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি রোগীর পালস, সঠিক পালস লিখতে পারবেন কিনা লিখুন। রোগী পরিচিতির এবার হলো ঘ। এতক্ষণ আমরা গ নিয়ে আলাপ করলাম, এবার আসবে ঘ, বৈবাহিক অবস্থা। রোগীর পরিচিতির গ হচ্ছে বৈবাহিক অবস্থা। আমি কয়েকটা বলছি, আপনারা আগে শুনুন, তারপরে আপনারা আমি যে প্রশ্ন করব তার জবাব দেবেন। বিবাহিত, অবিবাহিত, বিধবা, দ্বিতীয়বার বিয়ে, তৃতীয়বার বিয়ে, প্রত্যেকটা তারিখ জানতে হবে। বিপত্নিক বা বিধবা হবার কতদিন পর পুনরায় বিয়ে, দ্বিতীয় বা তৃতীয় বিয়ের কারণ, স্বামী স্ত্রীর কাছ থেকে কতদিন থেকে দূরে আছেন, এই সকল প্রশ্ন রোগীকে করে লাভ কি? আমি আবারও বলছি, রোগী বিবাহিত, অবিবাহিত, বিধবা, দ্বিতীয়বার বিয়ে, তৃতীয়বার বিয়ের তারিখ, এগুলা জেনে লাভ কি? বিপত্নিক বা বিধবা হওয়ার কতদিন পর পুনরায় বিয়ে, দ্বিতীয় বা তৃতীয় বিয়ের কারণ, স্বামী স্ত্রীর কাছ থেকে একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকার কারণ কি? আমি যদি এক এক করে প্রশ্ন করি, বিবাহিত, অবিবাহিত, বিধবা, দ্বিতীয় বিয়ে, তৃতীয়বার বিয়ের তারিখ, এগুলা জেনে লাভ কি? একটু লিখেন তো দেখি। বিবাহিত, অবিবাহিত, বিধবা, দ্বিতীয়বার বিয়ে কিংবা তৃতীয়বার বিয়ের তারিখ, এগুলা লিখে লাভ কি? দেখি কে পারেন একটু লিখেন। বাকিবিল্লাহ। এই যে বই যাচ্ছে, এদেরকে নাম্বার দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। আর শোনো, রাজীব বাইরে ঘুরতেছে, এদিকে ভিতরে বসে, বাইরে বাম দিয়ে গেছে। লিখেন কেন, এগুলি জানবো কেন, একটু লিখুন। সম্মানিত উপস্থিতি, বিবাহিত, অবিবাহিত, বিধবা, দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ের তারিখ, এগুলি আমরা কেন লিখব এ ব্যাপারে বিবাহিত, অবিবাহিত, বিধবা, দ্বিতীয়বার বিয়ে, তৃতীয়বার বিয়ের তারিখ কেন সংগ্রহ করব? তাড়াতাড়ি। একজন লিখছেন মানসিক লক্ষণ সংগ্রহের জন্য। শুধু কি মানসিক লক্ষণ? আর কিছু? আর কিছু? শুধুই কি মানসিক লক্ষণ? আর কিছু? তাড়াতাড়ি লিখেন। আর কি কাজে লাগবে? তাড়াতাড়ি লিখুন।
আর কি কাজে লাগবে? বিবাহিত, অবিবাহিত, বিধবা, দ্বিতীয়বার বিয়ে, তৃতীয়বার বিয়ের তারিখ কেন সংগ্রহ করব? আর কোনো কারণ জানা থাকলে লিখুন তাড়াতাড়ি। রোগী যদি আপনার কাছে বন্ধ্যাত্বের জন্য আসে আর যদি আপনি বিয়ের তারিখ সংগ্রহ না করেন, তাহলে তার এই বন্ধ্যাত্বের বয়স কত আপনি কি বলতে পারবেন? কি লিখবেন? এক, যদি প্রথমেই বলি রোগীর বন্ধ্যাত্বের তারিখ যদি জানতে হয়, তাহলে আপনাকে তার বিয়ের তারিখটা দরকার। মানসিক লক্ষণ তো আছেই, তার মাসিকে গোলযোগ, এটার জন্য আপনার জানা দরকার বিয়ের তারিখ। বিয়ে যখন থেকে শুরু হয়, বিয়ে থেকে তাদের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার শুরু হয়ে যায়। যারা ব্যবহার করেন, বিয়ের বয়স 2 মাস, মাসিকের গোলযোগ 3 বছর। এখন আপনি বলতে পারেন রোগীর বিয়ে মাত্র 2 মাস, তার বাত কন্ট্রোলের ব্যবস্থা চলবে 2 মাস, কিন্তু মাসিকের গোলযোগ 3 বছর। তাহলে আপনি এই যে ব্যবস্থা নিচ্ছে, ব্যবস্থাকে দায়ী করতে পারেন না। রোগীর যে কোনো সমস্যা নিয়ে আসুক রোগী, তার বিয়ের তারিখ, বিধবা, দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে, এর তারিখ আপনার প্রয়োজন। দ্বিতীয় বা তৃতীয় বিয়ে কতদিন পরে পুনরায় বিয়ে? বিধবা হওয়ার পরে বিয়ে অথবা তালাক প্রাপ্ত হওয়ার পরে বিয়ে, স্ত্রী চলে যাওয়া কিংবা মরে যাওয়া, তার কতদিন পরে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে। এর মধ্যে রোগীর শারীরিক, মানসিক সব কষ্ট খুঁজে পাবেন এই বিয়ের তারিখের মধ্যে। 2 জন স্বামী স্ত্রী একজন থেকে আরেকজন কতদিন যাবৎ দূরে আছেন, এটাও জানার বিষয়। যদি এটা আমরা সংগ্রহ করি, পুরুষের যৌন জীবন, মহিলাদের যৌন জীবন জানার ক্ষেত্রে স্বামী স্ত্রী কতদিন থেকে 2 জনে দূরে আছে, এটা আমরা সংগ্রহ করে নেই। রোগীর পরিস্থিতির ঘ, বৈবাহিক অবস্থা, আর ওর মধ্যে জানতে হবে রোগীর বাসস্থান, পারিপার্শ্বিক অবস্থা জেনে নিতে হবে। ওর মধ্যে জানবো বাসস্থান ও পারিপার্শ্বিক অবস্থা, খোলামেলা, বদ্ধ, স্যাঁতসেঁতে, শুকনা, বাড়ি বা ঘরের আশেপাশে ডোবা, নালা, নদী, পুকুর ইত্যাদি আছে কিনা জেনে নিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম রোগীর পরিচিতি। রোগীর পরিচিতির যে ধাপগুলি, সেই ধাপগুলি আমরা এতক্ষণ জেনে নিলাম। রোগীর পরিচিতির ধাপ, সম্মানিত উপস্থিতি, রোগীর পরিচিতির যে ধাপগুলি: 1 নম্বরে নাম ঠিকানা, 2 নম্বরে পেশা, ক নাম ঠিকানা, খ পেশা, গ শারীরিক গঠন, ঘ রোগীর বাসস্থান ও পারিপার্শ্বিক অবস্থা, গ হলো বৈবাহিক অবস্থা, ওম হলো রোগীর বাসস্থান ও পারিপার্শ্বিক অবস্থা। এবার আমরা শিখব রোগীর বর্তমান কষ্টের বিবরণ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে যারা পুরাতন আছেন, আমাকে একটু বর্তমান কষ্টের বিবরণটা একটু লিখে দেন। তাড়াতাড়ি লিখুন, এক একজনে এক একটি লিখে দেন। কেহ লিখেন কোন অঙ্গে, আরেকজন লিখেন কতদিন, আরেকজনের স্থায়িত্বকাল। আপনাদের বেশি সময় লাগার কথা নয়, তাড়াতাড়ি লিখেন। কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুমতি, উৎপত্তির কারণ, সম্পর্ক যুক্ত লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে,
কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন? এই 10টি পয়েন্ট দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখুন। এক নম্বরে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি, 5 নম্বরে উৎপত্তির কারণ, 5 নম্বরে প্রকাশ অনুমতি, 6 নম্বরে উৎপত্তির কারণ, 7 নম্বর সম্পর্ক লক্ষণ, 8 নম্বরে কখন বাড়ে, কিসে বাড়ে, 9 নম্বরে কখন কমে, কিসে কমে, 10 নম্বরে কি চিকিৎসা করেছেন? আবার বলছি, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন? সবাই লিখুন। কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন? আবার বলছি, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন? রোগীর সমস্যা, দেহের কোন অঙ্গে, কোন অঙ্গের মধ্যে, আরো অনেক প্রশ্ন রয়েছে। আপনার সমস্যাটা কি কোথায়? যদি বলে বুকে, এবার আপনার জানতে হবে সম্পূর্ণ বুকে না বুকের কোনো অংশ বিশেষ। যদি বলা হয় অংশ বিশেষ, তাহলে এবার আপনি জানেন এবার ডান দিক কিংবা বাম দিক, উপরে কিংবা নিচে না মাঝে, কোথায় আপনাকে জেনে নিতে হবে। যদি রোগীর জবাব হয় আমার স্তনে ব্যথা, তাহলে আপনার প্রথম প্রশ্ন হবে উভয় স্তন না এক স্তনে ব্যথা বা কষ্ট। রোগী যদি বলে আমার উভয় স্তনে কষ্ট, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন হবে উভয় স্তন কি একসাথে শুরু হয়েছে না একটির পর আরেকটি। এবার রোগীর জবাব যদি হয় একটির পর আরেকটি, তাহলে এবার আপনার প্রশ্ন থাকবে প্রথমে কোনটি। যদি রোগীর জবাব প্রথমে ডানটি, এবার আপনার পরবর্তী প্রশ্ন প্রথম ডানটিতে শুরু হওয়ার কতদিন পরে বামটিতে শুরু হলো, ডানের কতদিন পরে বামটি, একের পর এক প্রশ্ন করে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনারা বলবেন যে রোগী তো নিজে বলে দিবে আমার ডান স্তনে ব্যথা কিংবা বাম স্তনে ব্যথা, কিংবা আমার স্টেনামে ব্যথা, কিংবা আমার হাড়ে কিংবা লাঙে ব্যথা, রোগী তো বলে দিবে। যে রোগী বলতে পারে ভালো, যে রোগী বলতে পারে না সেখানে আপনি কি করবেন? অথবা এই আমি যেভাবে আপনাদেরকে প্রশ্ন করলাম বা বললাম, এইভাবে যদি আপনার জানা থাকে, তাহলে আপনার এই প্রত্যেকটা নামে রুব্রিক রয়েছে। দুই স্তন যদি একসাথে আক্রান্ত হয়, আপনার এই পেথিতে, আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে আলাদা, একটির পর আরেকটি, একটির পর আরেকটি ওষুধ আলাদা, ডানের পর বাম ওষুধ আলাদা, বামের পর ডান ওষুধ আলাদা, ডান বাম ওষুধ আলাদা, একের পর আরেকটি, দুইটি শুরু হয়েছে, একটার পর আরেকটি, দুইটাই আক্রান্ত, ডানের পর বাম কিংবা বামের পর ডান, বাম ডান, অথবা দুইটি একসাথে, অথবা ডান বাম, এই প্রত্যেকটা রুব্রিকের নামে ওষুধ রয়েছে, প্রত্যেকটা লক্ষণের নামে ওষুধ রয়েছে। অথবা আপনাকে একবারে রোগীর সমস্যাটি যেখানে, শুধু বুক ব্যথা বললেই চলবে না। শুধু বুকে ব্যথার নামে এই পৃথিবীতে
শয়ে শয়ে ওষুধ রয়েছে বুকে ব্যথার নামে, এই পৃথিবীতে স্তনে ব্যথার নামে, স্তনে কষ্টের নামে অনেক ওষুধ রয়েছে। স্তনে শুধু স্তনে নয়, ডান কিংবা বাম স্তনে কষ্ট অনেক ওষুধ রয়েছে। শুধু ডান স্তনে তার মধ্যে অনেক ওষুধ রয়েছে। এই ডান স্তন সম্পূর্ণটি না অংশ বিশেষ? যদি বলে সম্পূর্ণটি, তাহলে এই সম্পূর্ণটি কি আপনার একবারে শুরু হয়েছে না একদিক থেকে শুরু হয়ে বাকিটা ছড়িয়েছে? এই কোন অঙ্গে, এই কোন অঙ্গ যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনার রোগীলিপি সম্পূর্ণ করা হবে না। আপনার রোগীর জন্য কাঙ্ক্ষিত সাদৃশ ওষুধটিও নির্বাচন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, শুধু কোন অঙ্গের কথা বললাম, কতদিন, এই ব্যাপারেও কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্ক, লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন, প্রত্যেকটার বিস্তারিত আমার লেখা রোগীলিপি 2-তে সব দেওয়া আছে। রোগীলিপি 2-তে এই কয়েকটি 10টির বর্ণনা, বিশদ বর্ণনা দেওয়া আছে। এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, যাদের কাছে রোগীলিপি 2 বইটি আছে, নিশ্চয়ই আপনাদের সব জানা আছে এই প্রশ্নগুলি। এতক্ষণ আমি যা বললাম, কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, আপনারা যদি এই বর্তমান কষ্টের বিবরণে এই 10টি ধাপ যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনারা যে রোগীলিপি করছেন, রোগীলিপির সম্পূর্ণ রোগীলিপিটাই আপনার বদলিয়ে যাবে। কারণ আমরা যারা রোগীলিপি করি বা তথাকথিত রোগীলিপি যারা করি, এদিক থেকে একটুকু ওদিক থেকে একটুকু এইভাবে সেভাবে করতে যে অনেক কথা বাদ পড়ে যায়। কোনো নিয়ম কানুন নাই, কোনো ধারাবাহিকতা নাই, কোনো সিস্টেম নাই, শুধু যার যেভাবে খুশি সেভাবে করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের এসএসএলভি ডাক্তার যারা আছেন, তারা প্রত্যেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। একটার পর একটা যখন লিখেন, কোনোটা বাদ পড়লে, রুগী না বললেও ডাক্তারের মনে পড়ে যায়, কোনোটা বাদ পড়ে না। আমি চাই আপনাদের জন্য বাদ না পড়ে যায়। তাহলে এতক্ষণ যে আমি বুক ব্যথা দিয়ে বললাম, এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, আমি যদি বলি আমার মাথা ব্যথা, তাহলে আপনারা প্রথম প্রশ্নটি কি করবেন লিখেন। আমি যদি বলি আপনাদেরকে আমার মাথা ব্যথা, তাহলে লোকেশনের জন্য আপনারা প্রথম প্রশ্নটি কি করবেন লিখে জানান। আমি যদি বলি আমার মাথা ব্যথা, তাহলে আপনারা প্রথম প্রশ্নটি কি করবেন? 1 নম্বর প্রশ্নটি কি হবে? এই যে আমি এতক্ষণ বুক ব্যথা দিয়ে বললাম, আমার বুকে ব্যথা, বুকের অনেকগুলি কথা আমি বলেছি। আমি যদি বলি আমার মাথা ব্যথা, আপনার রুগী যদি আপনাকে বলে ডাক্তারবাবু আমার মাথা ব্যথা, তাহলে আপনি রুগীকে প্রথম প্রশ্নটি কি করবেন? কোন অঙ্গে, লোকেশন জানার জন্য প্রথম প্রশ্নটি আপনি কি করবেন? তাড়াতাড়ি লিখুন, সবাই লিখুন। সম্পূর্ণ মাথা, মোস্তাফিজুর রহমান কি লিখছে? মোস্তাফি সম্পূর্ণ মাথা কিনা? কতদিন ধরে না গো বাবা, আমি কোন অঙ্গে চাচ্ছি, লোকেশন চাচ্ছে, কোথায় পয়েন্টটা। আমি যদি বলি কেরানীগঞ্জে আগুন, ঢাকাতে আগুন লেগেছে, এই দিয়ে কোন আপনি কোথায় ফায়ার সার্ভিস পাঠাবেন? আমি যদি বলি কেরানীগঞ্জে আগুন লেগেছে, কোথায় ফায়ার সার্ভিস পাঠাবেন আপনি? যদি বলি আমি কালীগঞ্জে আগুন লেগেছে, তাহলে আপনি কালীগঞ্জে কোথায় পাঠাবেন? মানে আপনাকে একেবারে মার্কেটটা উল্লেখ করে বলতে হবে, কোন মার্কেটে কত তলায়। যে যদি মার্কেটে 10 তলায় যদি আগুন লেগে যায়, আপনি যদি মার্কেটের নিচ তলা বলেন চলবে না, কারণ 10 তলায় ওঠার জন্য সে ব্যবস্থা নিয়ে আসতে হবে। অতএব আপনি যদি বলেন ঢাকাতে কিংবা কেরানীগঞ্জে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস কোথায় যাবে? ঠিক তদ্রুপ আপনার মাথায় কোন পয়েন্টে ব্যথা। অতীতে শুধু মাথা ব্যথা শুনলে ওষুধ দেওয়া যেত, এখন আর দেওয়া যাচ্ছে না। কারণ মাথা ব্যথার একদম ফ্রন্টালের ব্যথার ওষুধ আলাদা আমরা খুঁজে পাই, ভার্টিগোর ওষুধ আমরা খুঁজে পাই, টেম্পলের ওষুধ আমরা খুঁজে পাই, অক্সিফোর্ডের ওষুধ খুঁজে পাই, ফরহেডের ডান পাশ কিংবা বাম পাশের ওষুধ খুঁজে পাই। আমরা প্রত্যেকটা পয়েন্টে সাব অঙ্গের ওষুধ আলাদা করে খুঁজে পাই। অতএব এখন আর গদবাদা লিখলে চলবে না, মাথা ব্যথা চলবে না,
মাথার কোথায় কোথায় কষ্টটি, কোথায় ক্ষত, কোথায় ব্যথা, কোথায় জ্বালা, কোথায় কষ্ট। তাহলে মাথা ব্যথার প্রথম প্রশ্নটি হবে, সমস্ত বললে ভুল হবে। সমস্ত বলে অনেকগুলিকে বোঝায়। এই শব্দটা যদিও আমার বইতে লেখা আছে, যাদের চোখে পড়ে কেটে দিবেন। সমস্ত বললে হবে না। সম্পূর্ণ মাথায় না মাথার কোনো অংশ বিশেষ, এখন থেকে সমস্ত শব্দটা মুছে ফেলবেন। সমস্তটা হবে না, সমস্ত শব্দটা লেখা যাবে না, সমস্ত শব্দটা বাদ দিতে হবে। সম্পূর্ণ মাথায় না মাথার কোনো অংশ বিশেষ। আপনাকে যদি রোগী এসে বলে ডাক্তারবাবু আমার মাথা ব্যথা, রোগী বললে আপনার মাথা ব্যথা, আপনি যদি বলেন কোন পাশে, ডান পাশে না বাম পাশে, তাহলে এটা হবে ভুল। কেন ভুল হবে বলেন তো দেখি। রোগী যদি বলে ডাক্তার আমার মাথা ব্যথা, আপনি যদি বলেন ডান পাশে না বাম পাশে, এটা বলা যে ভুল হবে। আমাকে একটু লিখে জানান তো কেন ভুল হবে। রোগী বললে আমার মাথা ব্যথা, আমি যদি বলি ডান পাশে না বাম পাশে, এই কথা বললে এটা যে আমার ভুল, এটা যে ভুল। কেন ভুল একটু লিখে জানান তো। পুরো মাথায় না অংশ বিশেষ। আচ্ছা, সব রোগী বললে আমার মাথা ব্যথা, আমি যদি বলি ডান পাশ না বাম পাশ, এই ডান কিংবা বাম বলাটা এটা সঠিক না ভুল? তাড়াতাড়ি লিখেন, সঠিক না ভুল। আপনারা অনেকে লিখছেন সম্পূর্ণ মাথা না অংশ বিশেষ, সম্পূর্ণ মাথায় না অংশ বিশেষ। আচ্ছা, আপনারা যেভাবে লিখছেন আমি একটু ভিন্নভাবে যাচ্ছি। যদি আপনার রোগী যদি বলে আমার মাথা ব্যথা, রোগী বলে আমার মাথা ব্যথা, আর আপনি ডান কিংবা বাম, সামনে কিংবা পিছনে অথবা তালুতে যদি প্রশ্ন করেন, তাহলে এটা হবে ভুল। এ কারণে তার কষ্ট তো সম্পূর্ণ মাথায় হতে পারে। রোগী যদি বলে আমার বুকে ব্যথা, আপনি যদি বলেন ডানে কিংবা বামে, লোকেশন জানার জন্য ডানে কিংবা বামে, এটা হবে ভুল। কেন ভুল হবে? কারণটা হচ্ছে রোগীর তো এমন হতে পারে সম্পূর্ণ বুকে কষ্ট হতে পারে। রোগী যদি বলে আমার পেটে ব্যথা, রোগী যদি বলে আমার পেট ব্যথা, আপনি ডানে কিংবা বামে, যদি আপনি ডান কিংবা বাম, উপর কিংবা নিচ প্রতি প্রশ্ন করেন, তাহলে একটা প্রথম প্রশ্ন বাদ পড়ে যায়। সেটা হচ্ছে এই, রোগীর কষ্টটি সম্পূর্ণ বুকে পেটে হতে পারে, সম্পূর্ণ বুকে হতে পারে, সম্পূর্ণ মাথা হতে পারে, সম্পূর্ণ পিঠে হতে পারে, সম্পূর্ণ গলা হতে পারে, সবগুলি দাঁতে হতে পারে। অথবা আপনি সম্পূর্ণ দিয়ে শুরু করতে হবে। রোগী যদি বলে আমার, আপনি লোকেশন জানার ক্ষেত্রে রোগী যেই অঙ্গের কথা বলবে, আপনার প্রথম প্রশ্নটি হবে সম্পূর্ণ অঙ্গটিতে কিনা, সমস্ত অঙ্গ হবে না, সম্পূর্ণ অঙ্গে কিনা। যেমন রোগী যদি বলে আমার মাথা ব্যথা, তাহলে আপনার প্রথম প্রশ্নটি হবে সম্পূর্ণ মাথায় না মাথার কোনো অংশ বিশেষ। এটা মনে রাখতে হবে প্রথম কথা। আর যখন আপনি এটা মনে রাখবেন, এটা মনে রাখলে আরো অনেক কথা আপনার মনে চলে আসবে। একটা মনে রাখলে, যেহেতু বললাম সম্পূর্ণ, এবার অংশ বিশেষ আমাকে জানতে হবে। এবার যদি রোগী বলে আমার সম্পূর্ণ বুকে নয়, আমার স্তনে ব্যথা, এবার আপনারা বলুন, যদি রোগী বলে আমার স্তনে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নটি কি হবে? বাকি মিললাম। যদি রোগী বলে আমার স্তনে ব্যথা, যদি রোগী বলে আমার স্তনে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? দ্রুত লিখুন। যদি রোগী বলে আমার স্তনে ব্যথা, স্তনে ব্যথা বলার সাথে সাথে আপনার প্রশ্নটি কি হতে পারে? লোকেশন। রোগী যদি স্তনে ব্যথা বলে, তাহলে পরবর্তী প্রশ্নটি আপনার কি হতে পারে? তাড়াতাড়ি, কোন স্তনে, কোন স্তনে? উভয়, যে লিখছেন কোন স্তনে, রং নাম্বার। আমি আবারও বলছি, সব ক্ষেত্রে আগে সম্পূর্ণ দিয়ে শুরু করতে হবে। কারণ রোগী কিন্তু বলে নাই আমার ডান কিংবা বামের সমস্যা, বলে নাই একটিতে, কিন্তু বলে নাই, রোগী বলছে আমার স্তনের সমস্যা। তাহলে আপনাকে জানতে হবে উভয় স্তনে কিনা। বাস, একদম ফাটাফাটি। যারা লিখছেন উভয় স্তনে কিনা, আপনাদের দ্বারা সঠিক। উভয় স্তনে কিনা। রোগী যদি বলে স্তনে ব্যথা, তাহলে আপনাকে জানতে হবে উভয় স্তনে কিনা।
যদি আপনি বলেন ডানটি না বামটি, এটা হচ্ছে রং নাম্বার, কারণ আপনি ডান কিংবা বাম বলতে পারেন না, কারণ আপনাকে রোগী বলে নাই যে আমার একটিতে ব্যথা। এবার যদি রোগী বলে, আপনি জিজ্ঞাসা করলেন আপনার উভয় স্তনে ব্যথা না এক স্তনে ব্যথা, এবার রোগী যদি বলে আমার উভয় স্তনে ব্যথা, তাহলে আপনি এবার পরবর্তী প্রশ্নটি কি করবেন? রোগী যদি আপনাকে বলে উভয় স্তনে ব্যথা, সম্মানিত উপস্থিতি, আমি এই যে বর্তমান কষ্টের বিবরণটা পরপর কয়েকদিন এই নিয়ে আলোচনা করব রাত 9:30টায়, কিন্তু যাদের এই ব্যাপারটা অস্পষ্ট একদম ক্লিয়ার করে নিতে হবে। এই পরপর কয়েকদিন এই বর্তমান কষ্টের বিবরণ নিয়ে কাজ চলবে। যদি রোগী বলে আমার উভয় স্তনে ব্যথা, আমার স্তনে ব্যথা, উভয় স্তনে ব্যথা, তাহলে পরবর্তী প্রশ্নে আপনার কি হতে পারে? যদি রোগী বলে আমার উভয় স্তনে ব্যথা, তাহলে আপনার পরবর্তী প্রশ্নটি কি হতে পারে? তাড়াতাড়ি লিখেন। কোনটিতে আগে শুরু হয়েছে রং নাম্বার? কোন স্তনে আগে শুরু হয়েছে রং নাম্বার? যারা লিখছেন কোন স্তনে আগে শুরু হয়েছে, আমি আবারও বলছি, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আগে সম্পূর্ণ ভাবেন। আপনারা প্রথমে যৌথ ফ্যামিলি, বাবার সংসার, পরে আপনারা সেপারেশন, ভাইরা বোনরা আলাদা হয়ে গেছেন, কিন্তু শুরুটা হবে যৌথ দিয়ে। আপনারা যারাই বলছেন কোনটি আগে শুরু হয়েছে, আমি বলছি উভয় স্তনে ব্যথা। প্রথমত আপনারা ফুল দিয়ে শুরু করেন। উভয় স্তনে ব্যথা যেহেতু বললাম, প্রথম কোনটি রং নাম্বার? প্রথম ডানটি না বামটি, তাও রং নাম্বার। এবার লিখেন। উভয়টিতে একটি, আমি বলছি উভয়টিতে। কতদিন ধরে রং নাম্বার? দেখি কে সঠিকটা দিতে পারেন, দেখি। যে লিখছেন কখন বাড়ে কমে, একদম বকা দেবো, একেবারে বকা দেবো। আকবর আলী, ডাক্তার সাহেব আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। এই যে লিখছেন কতদিন ধরে রং নাম্বার, বাচ্চা দুধ খায় কিনা আমি কারণ জানতে চাই নাই। গাজী সাব্বির আহসান নাকি সাব্বির আহমেদ, আমি কিন্তু কারণ জানতে চাই নাই। উভয় স্তনে ব্যথা যদি রোগী বলে, একদম সঠিক। জাহিদুল ইসলাম মনে হয়, জাহিদুল ইসলাম, উভয়টিতে একসাথে নাকি? উভয়টিতে একসাথে শুরু হয়েছে কিনা? উভয়টি বরাবর উভয় দিয়ে শুরু করতে হবে। উভয়টিতে একসাথে শুরু হয়েছে কিনা? এবার আমার রোগীর জবাব যদি হয় উভয়টিতে একসাথে শুরু হয় নাই, একটির পর আরেকটি, এবার পরবর্তী প্রশ্ন কি হতে পারে? উভয়টিতে একসাথে শুরু হয় নাই, একটির পর আরেকটি, তাহলে এবার প্রথম প্রশ্নটি কি হতে পারে? একটির পর আরেকটি যদি হয়, তাহলে প্রথম প্রশ্নটি কোনটাতে আগে? ধন্যবাদ। শাইখুল ইসলাম চৌধুরী, আচ্ছা, রোজারিও, রোজা রুহি, কোন স্তনে আগে শুরু হয়েছে? এবার যদি রোগী বলে আমার ডানটিতে আগে শুরু হয়েছে, পরবর্তী প্রশ্ন কি হতে পারে? রোগীর যদি জবাব হয় আমার ডানটিতে প্রথম শুরু হয়েছে, এবার পরবর্তী প্রশ্ন কি হবে? আপনারা সব এই মুহূর্তে যারা লাইভে আছেন, যাদের কাছে রোগীলিপি 2 বইটি আছে, প্রত্যেকে রোগীলিপি 2 বইটিতে পৃষ্ঠা কত? 7ম পৃষ্ঠায় বর্তমান কষ্টের বিবরণ 7ম পৃষ্ঠায় দেওয়া আছে। সবটা দেখে শুরু করবেন। দেখি আপনাদেরকে এই সুযোগে বর্তমান কষ্টের বিবরণটা কমপ্লিট করতে পারি কিনা। রোগী যদি বলে আমার
ডানটিতে প্রথম শুরু হয়েছে। এবার কি করবেন? একদম ধন্যবাদ ডাক্তার বিজয় চন্দ্র, ধন্যবাদ। ডানটির কতদিন পর বামটিতে শুরু হয়েছে? ধন্যবাদ। এটাই যাচ্ছে আপনাদের কাছ থেকে। যদি রোগী বলে আমার উভয়টিতে, তাহলে আপনার পরের প্রশ্ন হবে উভয়টিতে একসাথে শুরু হয়েছে কিনা। যদি বলে উভয়টিতে একসাথে শুরু হয় না, একটার পর আরেকটা, তাহলে এবার পরবর্তী প্রশ্ন প্রথম কোনটা? ডানটা যদি বলে, তাহলে ডানের কতদিন পরে বামটি? যদি বলে বামটি, তার কতদিন পরে ডানটি? সম্মানিত উপস্থিতি, আগামী দিন আবার ঠিক রাত 9:30টায় আমরা এই বর্তমান কষ্টের বিবরণ নিয়ে আবার কাজ করব। আর আজকে আমার আইডিতে ঠিক লাইভে ঢোকার কয়েক মিনিট আগে একটা পোস্ট দিয়েছি। এই পোস্টটা আপনাদের কার চোখে পড়েছে একটু বলেন। কারা দেখেছেন এই আজকের পোস্টটা? কে দেখেছেন আজকের পোস্টটি? কে কে দেখেছেন একটু বলেন তাড়াতাড়ি। আজকের পোস্ট কে কে দেখেছেন? তাড়াতাড়ি বলেন কে কে দেখেছেন আজকের পোস্ট। আজকের পোস্ট কে কে দেখেছেন তাড়াতাড়ি। আজকের পোস্ট কে কে দেখেছেন? রোগীলিপি 2 বইটি কোথায় পাবেন? যারা অনলাইনে বই বিক্রি করে তাদের কাছ থেকে পাবেন। ডাক্তার লোকমান হাকিম স্যার লিখছেন অপরিবর্তিত মাত্রা। অপরিবর্তিত মাত্রা, অপরিবর্তিত মাত্রায় অর্গাননের 246, 47, 48 এই তিনটা অ্যাপোরিজম পড়বেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন, এই তিনটা অ্যাপোরিজম পড়ে আমি যে লেখাটা দিয়েছি এই লেখাটাও দেখবেন। দেখে আপনারা ওই লেখার মধ্যে মতামত লিখবেন। এর সাথে কি সংযোগ করা যায়, এর মধ্যে কি বাদ করা যায়। আমি যেটা লিখেছি, এই যে অপরিবর্তিত মাত্রা, এর মধ্যে আরো কিছু কাজ বাকি আছে আমি লিখেছি। আপনারা দেখেন, পড়েন। 247, 46, 47, 48 এই তিনটা অ্যাপোরিজম দেখবেন। দেখে আচ্ছা, আপনি যে কমেন্টস করেছেন আমি দেখেছি। সাইকুল ইসলাম চৌধুরী, আপনারা দেখেছি অনেকেটা গাজী সাব্বিরও বেশ সুন্দর হয়েছে, অনেকে খুব সুন্দর করে লিখেছেন। কিন্তু অপরিবর্তিত মাত্রায় সম্পর্কে যা বলা হয়েছে 246, 47, 48 এই তিনটা অ্যাপোরিজমের মধ্যে প্রকৃতপক্ষে দশমিক শততমিকের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সংযত হওয়ার কথাই বলা হয়েছে। আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি, আপনারা পড়বেন। এটার মধ্যে এই ব্যাপারে 4টা কথা প্রচলন আছে। আমাদের মধ্যে 4টা কথা প্রচলন রয়েছে। 1 নাম্বার, অপরিবর্তিত মাত্রার ওষুধ জীবনী শক্তি গ্রহণ করে না। 1 নাম্বার, অপরিবর্তিত মাত্রার ঔষধ জীবনী শক্তি গ্রহণ করে না। 2 নাম্বার, অপরিবর্তিত শক্তির ঔষধ জীবনী শক্তি গ্রহণ করে না। 1 নাম্বার, অপরিবর্তিত মাত্রার ঔষধ জীবনী শক্তি গ্রহণ করে না। 2 নাম্বার, অপরিবর্তিত শক্তির ঔষধ। আগেরটা হলো অপরিবর্তিত মাত্রা, আর দ্বিতীয়টা হলো অপরিবর্তিত শক্তি। আর এখানে হচ্ছে জীবন শক্তি গ্রহণ করে না, 2 ক্ষেত্রে। 3 নাম্বার, অপরিবর্তিত মাত্রার ঔষধ জীবনী শক্তিতে কাজ করে না। অপরিবর্তিত মাত্রার ঔষধ জীবনী শক্তিতে কাজ করে না। 4 নাম্বার, অপরিবর্তিত শক্তির ঔষধ জীবনী শক্তিতে কাজ করে না। 3 নাম্বার হলো মাত্রার ওষুধ কাজ করে না। 4 নাম্বারটা হচ্ছে অপরিবর্তিত শক্তির ওষুধ জীবনী শক্তিতে কাজ করে না। এই 4টি কথা এই অপরিবর্তিত মাত্রার ক্ষেত্রে প্রচলন রয়েছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে জবাব দেওয়ার জন্য।
বা ব্যাপারটা বোঝার জন্য চেষ্টা করেছি। আপনারা এটা একটু পড়বেন, ক্লাস থেকে বের হয়ে এটা পড়বেন, পড়ে পাশাপাশি অর্গাননের 246, 47, 48 এই অ্যাফোরিজমগুলি পড়বেন। কারণ হচ্ছে অপরিবর্তিত মাত্রা শক্তি, এটা 57 পদ্ধতির ক্ষেত্রে এখানে সাবধানতা দেওয়া হয়নি। কারণ 50 সহস্রতমিকের ওষুধ অপরিবর্তিত মাত্রায় এবং শক্তিগতভাবেই ব্যবহার করা হয়। রোগীদের ক্ষেত্রে সাক্কাশনের মাধ্যমে অপরিবর্তিত মাত্রায় এবং শক্তিগতভাবে প্রতিটা ডোজ রোগীকে দেওয়া হয়। প্রতিটা মাত্রায় অপরিবর্তিত এবং শক্তিগত রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার জন্য 50 সহস্রতমিকের এই সমস্যার কোনো কারণ নেই। শুধুমাত্র যে সকল চিকিৎসকরা দশমিক শততমিক এই পদ্ধতির ওষুধ ব্যবহার করেন সরাসরি বড়িতে অথবা গ্লুকোজ অথবা দুগ্ধ শর্করায় যারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রেই শুধু এই কথাগুলি প্রযোজ্য। কারণ একজন চিকিৎসক 1 গ্রাম শিশিতে কয়েক ফোঁটা লিকুইড দিয়ে গ্লুকোজের মধ্যে ওষুধ তৈরি করে দিচ্ছেন। রোগী প্রথম যে 5টা বা 10টা বড়ি খাচ্ছে, যেই শক্তি, যেই পরিমাণ, যেই মাত্রায়, আবার 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা পরে একই শক্তি একই মাত্রা খাচ্ছেন, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। যে চিকিৎসক দুগ্ধ শর্করায় 200 কিংবা 1000 কিংবা 10,000 কিংবা 50,000 শক্তির একাধিক পুড়িয়া বেঁধে দিচ্ছেন, রোগী একটা পুড়িয়ে খাচ্ছেন, আবার 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা একদিন পরে একই পুড়িয়ে খাচ্ছেন, একই শক্তির একই মাত্রার একই পরিমাণে পুড়িয়ে খাচ্ছেন, এই ক্ষেত্রগুলোতে বলা হয়েছে আপনি একবার দেওয়ার পরে আরেকবার ঠিক ওই মাত্রাটা দিতে পারবেন কিনা, ওই শক্তি দিতে পারবেন কিনা। কারণ এই শিশু থেকে আপনি যে 5টা বড়ি রোগীর জিহ্বা বা মুখে দিয়েছেন, রোগীকে দিয়েছেন 5টা বড়ি রোগীর জিহ্বায়, আবার 5টা দিতে পারবেন কিনা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। কারণ বলা হয়েছে যখন দশমিক ও শততমিকে কাজ শুরু হয়ে যাবে, ওষুধ অফ রাখতে হবে, ওষুধ বন্ধ করে দিয়ে অপেক্ষা করতে হবে। যখন কাজ শুরু করে দেয় সেখান থেকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে আপনি দেখবেন ওষুধে কাজ শুরু হয়েছে, কতটুকু যে কাজ শেষ করবে সেখানে আপনি তখন সিদ্ধান্ত নেবেন আপনি এবার পরবর্তী শক্তি কি দিবেন। কিন্তু আপনি বারবার যদি ওই 200, 1M, 10M বারবার দিতে থাকেন, এর ফলে জীবন শক্তির উপরে প্রভাব বিস্তার করে, জীবন শক্তি আরো সমস্যায় পড়ে, রোগীর মধ্যে আরো রোগ লক্ষণ বাড়তে শুরু করবে। যার জন্য বলা হয়েছে আপনি পরিবর্তিত মাত্রায় পরিবর্তিত শক্তিতে এছাড়া রোগীকে দেওয়া যাবে না। যে কথাটা যেটা ব্যবহারে 50% ব্যবহার পরিবর্তিত মাত্রা পরিবর্তিত শক্তিতে, অতএব এই কথাগুলি 246, 47, 48 এগুলা দশমিক শততমিক ক্ষেত্রে প্রযোজ্য। যারা সাক্কাশনে ওষুধ দিচ্ছেন 50 সহস্র ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে এই কথাগুলি নয়, দশমিক শততমিক ক্ষেত্রে। আপনারা এটা ভালোভাবে পড়ে দেখে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন আশা করি। আর যদি এর মধ্যে কিছু বলার থাকে আপনাদের আমাকে মতামত জানাবেন। কারণ এই লেখাগুলি রোগীলিপি 3-তে আসছে খুব তাড়াতাড়ি রোগীলিপি 3-তে এই লেখাগুলো ঢুকবে, এই লেখাগুলো ঢুকে যাবে। যদি আপনাদের মতামত লিখেন আমার জন্য উপকার হবে। কারণ আমার একটি ভুল যদি থেকে যায় সারা জীবন, এই ভুল অন্যরা শিখবে, যাতে করে ভুল না থাকে তার জন্য আপনারা মতামত দিবেন। গাজী সাব্বিরের লেখাটি খুব সুন্দর হয়েছে, অনেক চেষ্টা করেছে। এই এক শায়েখও লিখেছেন, ওনার লেখাটি খুব সুন্দর হয়েছে, শাইখুল ইসলাম সম্ভবত, ওনার লেখাটি খুব সুন্দর হয়েছে। চেষ্টা করছেন ওনারা সকলেই, আপনারা সকলেই চেষ্টা করবেন, মতামত জানাবেন, লিখবেন। আমি যা লিখেছি এটা সবগুলো সঠিক হয় এমনটা না। থ্যাংক ইউ ভেরি মাচ। এটার জন্য আমার লেখা দেওয়া না, লেখাটা দেখবেন, পড়বেন, মতামত দিবেন, এই সব চাচ্ছি। এক ডাক্তার লেখছে ভারতীয় বউ। আচ্ছা, আপনার বইয়ের
জি জি আসছে খুব তাড়াতাড়ি। এই তো রোগীলিপি 1টা, রোগীলিপি কৌশল 1, এটা প্রথম সংস্করণ ইনশাআল্লাহ আজকেই চলে যাবে, কালকে থেকে প্রেসে কাজ চলবে। রোগীলিপি 1 এটা নতুন আঙ্গিকে আবার আসছে, রোগীলিপি 1 ওটা কালকে থেকে মার্কেটে ইনশাআল্লাহ প্রেসে চলে যাবে কালকে। আর রোগীলিপি 2, রোগীলিপি 3, রূপী ডিকশনারি এই মাসের মধ্যে দেখি ইনশাআল্লাহ কি করা যায়, খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আগামী দিন রাত 9:30টায়। আর আপনারা সকলেই রোগীলিপি 2 থেকে বর্তমান কষ্টের বিবরণটা ভালোভাবে দেখে নেবেন আর প্রত্যেকে তৈরি থাকবেন। আমি যখন বলবো সাথে সাথে যেন অ্যান্সার দিতে পারেন, সবাই তৈরি থাকবেন। শুধু মাথা দিয়ে নয়, বুক দিয়ে নয়, পিঠ দিয়ে নয়, দাঁত দিয়ে নয়, মানে একটার পর একটা নিজেরা চেষ্টা করতে থাকবেন। অফিসে যাচ্ছেন, আপনি বাসে বসে ভাবতে থাকেন, রিক্সা বসে ভাবতে থাকেন, আপনি চেম্বার থেকে বাসা যাচ্ছেন, মনে মনে ভাবতে থাকেন যে বুক দিয়ে এই প্রশ্ন কি করা যায়, পিঠ দিয়ে কি করা যায়, মাসিক দিয়ে কি করা যায়, যৌন দিয়ে কি প্রশ্ন করা যায়, শ্বাসকষ্ট কি প্রশ্ন করা যায়, এক এক করে ভাবতে থাকবেন, নিজে নিজে ভাববেন। এক এক সময় তৈরি হয়ে যাবেন। আপনি চোখ ব্যথা রুগী, চোখের ক্ষেত্রে আপনি কি প্রশ্ন করবেন, কান ব্যথা রুগী কি প্রশ্ন করবেন, কানের কুশ কি প্রশ্ন করবেন, মাসিকের গোলযোগ লিকুইডের সমস্যা কি প্রশ্ন করবেন, মানে এক এক করে আপনি নিজে নিজে রুগী সাজেন আর প্রশ্ন করেন, এক এক করে প্রশ্ন করেন, নিজে নিজে জবাব তৈরি করেন, দেখবেন রোগীলিপি করতে কি মজা লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।